অনেকের মনে একটা প্রশ্ন আসতেছে যে সুমাইয়া কি করে ওমরের মায়ায় জড়িয়ে যায়, ওমরকে ভালোবেসে ফেলে। এই কথাটা সবার মনে আসতেছে, তাই না? ওমর তো সুমাইয়াকে প্রথম বাসের মধ্যে দেখে, কিন্তু অবাক করার বিষয় হলো সুমাইয়া ওমরকে আরো আগে থেকেই চিনে। কিভাবে চিনে সেটা না হয় সুমাইয়ার মুখ থেকেই শুনুন। আজ থেকে 2 বছর আগে একদিন রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়িতে বসেছিলাম। দেখছিলাম রাস্তার এতিম বাচ্চাদেরকে। একটা যুবক দান সদকা করতেছে, এতিম বাচ্চাদেরকে খাবার দিচ্ছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগে। তারপর আর কোনো দেখা পাইনি তার। তারপরে অনেকভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তার এখানে একটা দোকান আছে, ব্যবসা আছে। একদিন একটা বাসের মধ্যে তাকে দেখতে পেলাম। সে আসলে কেমন সেটা পরীক্ষা করার জন্য তাকে সিটটা ছেড়ে দিতে বলি। এমনিতেও গাড়িতে অনেক সিট খালি ছিল, কিন্তু সে কেমন তা দেখার জন্য তাকে বলেছিলাম সিটটা ছেড়ে দিতে। তার এরকম মানবতা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। আস্তে আস্তে তাকে একটু একটু ভালো লাগতে শুরু হয়। মাঝে মাঝে দেখি সে আমাকে ফলো করে, কিন্তু কেন ফলো করে তা কখনো বুঝতে পারিনি। কিন্তু আজ একটু একটু বুঝতে পেরেছি, মাদ্রাসার মধ্যে এরকম কাণ্ড দেখে। কি ব্যাপার পাঠক পাঠিকারা, আপনারা বুঝতে পারেননি যে ওমর কখন সুমাইয়াকে ফলো করলো? এই যেমন ধরেন সুমাইয়ার বাড়ি কোথায় এটা জানলো, তারপরে সুমাইয়া কোথায় চাকরি করে সেটাও জানলো, ওইটাও সুমাইয়াকে ফলো করে জানতে পেরেছে। সুমাইয়াও বুঝতে পেরেছে তাকে যে ফলো করেছিল ওমর, কিন্তু সে ওমরকে বুঝতে দেয়নি। আচ্ছা, এবার চলেন ওমর কি করে সেটা দেখি। আচ্ছা ভাইয়া, তুমি ওখানে ওভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? সত্যি অজ্ঞান হয়েছো নাকি অভিনয় করেছো? সত্যি অজ্ঞান হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর চেহারা দেখে হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা। এই কারণে এমন অবস্থা হয়েছে। বাট এভাবে তোমরা ঝগড়া করলে কেন সেটাই তো বুঝতে পারলাম না। মনে তো হলো তুমি যেভাবে ম্যাডামকে ভালোবাসো, ম্যাডামও তোমাকে এভাবে ভালোবাসে। ধুর, কি বলিস এগুলো? উনি তো আমাকে চেনেই না, আর সেখানে ভালোবাসা আসবে কই থেকে? না, আমার তো মনে হয় ম্যাডাম তোমাকে পছন্দ করে। আগ বাড়িয়ে ঝগড়া করলো, তুমিও ঝগড়া শুরু করে দিলে। আমার তো ভালোই লাগলো তোর ম্যাডামের সাথে ঝগড়া করতে। তবে তবে ঝগড়াটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। ইচ্ছা করছিল আরও একটু ঝগড়া করে, কিন্তু ওই বেটা দারোয়ান এসে সব পানি করে দিল। বলো না কেন, আমার কাছে কিন্তু ঝগড়াটা অনেক ভালো লেগেছে। মনে হলো আমার ভাই আর ভাবি ঝগড়া করতেছে, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। হি হি। জান্নাতের কান ধরে বলে, ওরে দুষ্টু, ভাই আর ভাবির ঝগড়া থেকে আনন্দ পাচ্ছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। আউচ! ভাইয়া কানটা ছাড়ো প্লিজ, ব্যথা লাগছে। এখন কেমন লাগছে? খুব তো মজা মারছিলে আমাদের ঝগড়া দেখে, এবার দেখ কেমন লাগে। ভাইয়া প্লিজ কানটা ছেড়ে দাও। আম্মু দেখো, ভাইয়া আমার কান টেনে ছিঁড়ে ফেলছে। কি রে ওমর, তুই কেন আমার কান টেনে ধরছিস? ছাড় বলছি। না, ছাড়বো না। খুব দুষ্টু হয়ে গিয়েছে তোমার মেয়ে। বলো ভাইয়া, ভাবির সাথে ঝগড়া করছিল, এটা দেখে আমার হাসি পাচ্ছে, এটাই বলেছি। ভাবি মানে? ওর তো এখনো বিয়ে করেনি। কি বলছিস সেগুলো? এই কথা শুনে ওমর তাড়াতাড়ি জান্নাতের কান ছেড়ে ওর মুখ চেপে ধরে ওমর বলতে থাকে, কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ভাবি মানে? আমি তো এখনো বিয়ে করিনি, আর মাও ছোট মানুষ, বাচ্চা মানুষ কি না কি বলছে, তুমি এগুলো নিয়ে পড়ে আছো। চলো চলো, খুব খিদা লেগেছে, খাবার বারো তুমি। না না, খাবার পরে দিব। আর তুই বলছিস জান্নাত বাচ্চা মেয়ে? তুই হয়তো ভুলে গেছিস যে বাচ্চারা সবসময় সত্য কথা বলে। নিশ্চয়ই জান্নাত সত্য কথা বলছে। বল, কোন মেয়েকে বিয়ে করে লুকিয়ে রেখেছিস, তাও আমাদের না জানিয়ে বিয়ে করলি? আমরা কি মানা করতাম বিয়ে করতে? আরে মা, আমি বলছি তো কাউকে বিয়ে করিনি, তুমি কেন ওর কথা নিয়ে লাফাচ্ছ? লাফাচ্ছি তাই না? একে তো আমাকে আর তোর বাবাকে না বলে বিয়ে করেছিস, আবার বলছিস আমি লাফাচ্ছি তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ওমরের মা তো নাছোড়বান্দা, উনি যেহেতু একটা কথা জেনেছে সেটা আজকে সত্য মিথ্যা সবকিছু বের করেই ছাড়বে। আর এটা ওমরের মা সব সময় করে।
কোনো একটা কথা যদি শুনে সেটা আগাগোড়া বের না করা পর্যন্ত উনি শান্ত হবে না। আজকেও তাই হলো। উনি একটা ব্যাট এনে ওমরকে মারতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে করে বাপের বাড়িতে ফেলে রেখেছিস, তাড়াতাড়ি বল, না হলে এক্ষুনি তোর বাবাকে ফোন দিচ্ছি। আজকে যে ওমরের মা বাবার কথা বলেছে, ওমরের ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কারণ ওমর তার বাবাকে অনেক ভয় পায়। ভয় পায় বলতে বাবাকে অনেক সম্মান করে। তখনই ওমর বলে, জান্নাত বলছি আর মেরো না, আমি সব কিছু বলবো, কিন্তু তুমি আগে বাবাকে বলবে না, সময় হলে তুমি বলবে। আচ্ছা বলবো না, বল মেয়েটাকে। আচ্ছা তার নাম হলো সুমাইয়া, ওর ঠিকানা হলো অমুক জায়গায়, জান্নাতের মাদ্রাসায় শিক্ষকতা করে। নতুন এসেছে, কিছুদিন হলো। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, তাই ভাবছি তাকেই বউ মানাবো। আচ্ছা, তাই আগে বলবি না? তা আমার মেয়েটা দেখতে কেমন রে বাবা? সত্যি? তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বোমা, তোমাকে সুমাইয়া ম্যাডাম দেখতে এতটাই সুন্দর যে ভাইয়া দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। শুনে ওমর একটু লজ্জা পায় আর মনে মনে ভাবতে থাকে যে তার বোন আজকে তাকে ঠিক মতোই পচাচ্ছে মায়ের সামনে। তারপর সত্যি এতটাই সুন্দর যে ওমর দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। যেই ছেলে কিনা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, সেও কারো প্রেমে পড়ে গেছে। কিন্তু বাবা শোন, কোনোদিন ওই মেয়ের সাথে হারাম সম্পর্ক করবি না। কারণ তোর বাবা একজন কুরআনের হাফেজ, একজন মসজিদের ইমাম। তুই একজন কোরআন হাফেজ, আমি একজন কোরআনের হাফেজার ছোট বোনের এক লাইনে পড়াশুনো করতেছে। তাই এমন কিছু করবি না যাতে আমাদের পরিবারের সম্মান মাটির সাথে মিশে যায়। তুমি কোনো চিন্তা করো না মা, ওকে ডিরেক্টলি বিয়ে করব। এখন আপাতত বাবাকে কিছু বলো না, আমি তাকে বিয়েতে রাজি করাবো, তারপর ওর বাড়িতে সম্বন্ধ পাঠাবো, তার আগে না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে কথা বলা যাবে। চল খেতে চল, অনেক রাত হয়ে গেছে। তারপর সবাই খাবার খেতে চলে যায়। খাবার শেষ করে আসতে ওমরের রুমে চলে আসে, কিছুক্ষণ ঘুমায়। তারপর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। তারপর ফজরের আজান দেয়। ফজরের নামাজ পড়ে ওমর একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য বের হয়। তারপরে সময় মতো সে তার দোকানে চলে যায়। তারপর তার দোকানে কর্মচারীকে বসিয়ে মাদ্রাসায় ছুটি হওয়ার সময় সে জান্নাতের মাদ্রাসার দিকে যায়। এসে মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে সুমাইয়ার সাথে কথা বলবে কিছুক্ষণ পর। মাদ্রাসা ছুটি হলো। ওমর দেখতে পেল সুমাইয়া জান্নাত একসাথে আসছে। তারপর জান্নাত ওমরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আজ তুমি এখানে হঠাৎ করে, কিছুই তো বুঝলাম না। জনের জন্য দাঁড়িয়ে আসে, কিন্তু তিনি তো আমাকে দেখে কিছুই বলছে না, মনে হয় বোবা। আপনার সাথে এখন ঝগড়া করার মুড নাই, তাই মাথাটা গরম করবেন না। আপনি সবসময় এভাবে রেগে থাকেন কেন? মাঝে মাঝে তো একটু হাসতে পারেন, সবসময় রেগে রেগে কথা বলেন। কেন আপনার সাথে আমি হেসে কথা বলবো কেন? আমার কি ঠেকা পড়েছে আপনার সাথে হেসে কথা বলার? আচ্ছা ভাইয়া, তোমরা কথা বলো, আমি একটু ওইদিকে দাঁড়াচ্ছি। আরে জান্নাত, কোথায় যাচ্ছ? আর ওনার সাথে আমি কি কথা বলবো শুনি? যা বলার ভাইয়া বলবে, আপনি শুনেন। আচ্ছা, এবার বলুন কি বলবেন। আমার একটা তাড়া আছে, বাড়িতে যেতে হবে। দেখুন আপনার এত তারা কিসে শুনি? আচ্ছা চলুন একটু সাইডে গিয়ে দাঁড়াই, এটা মাঝ রাস্তা। তারপর দুজনে একটু সাইডে গিয়ে দাঁড়ায়। তারপর ওমর বলতে থাকে, এখন আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। আপনাকে যেদিন বাসার মধ্যে প্রথম দেখি সেদিন থেকে আমার ভালো লেগে যায়। যেহেতু আমি একজন হাফেজ মানুষ, আপনি একজন খুব পদ্মাশীল মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে চাই, বাকি জীবনটা আপনার হাত ধরে বাঁচতে চাই। আপনি কি ধরবেন আমার সেই খালি হাতটা? এই কথাটা শুনে সুমাইয়ার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে খুশি হতে পারলেও আজ কিছু বলতে পারতেছে না, কারণ সে জানে ওর পরিচয় জানলে ওমর তাকে কোনোদিনও বিয়ে করবে না। আপনার এই প্রস্তাব আমি কখনোই গ্রহণ করতে পারবো না, কারণ আপনি আমার বিষয়ে কিছুই জানেন না। জানি না আপনি কোনোদিন এই কথা বলতেন না। আপনি খুব ভালো একজন মানুষ। এক কোরআনের হাফেজে আমার পেছনে না করে অন্য কারোকে খুঁজেন, ভালো কাউকে পাবেন। আমার আশা দয়া করে ছেড়ে দিন।
আমি এত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি। আমি এটাই জানি, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারাটা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই। দেখুন অমর সাহেব, আপনি আমার বিষয়ে কিছুই জানেন না, তাই বলছি এসব স্বপ্ন দেখা ছেড়ে দিন। আমার আশা করে আপনি জীবনটা নষ্ট করবেন না, আর আমি কোনোদিনও বিয়ে বসবো না। আমার অপরাধটা কি? আমি কি তোমার যোগ্য না? আর আমি তোমার বিষয়ে কিছু জানতে চাই না। তুমি যেমনই হও না কেন, তুমি খারাপ হও ভালো হও, আমার শুধু তোমাকে চাই। প্লিজ অমর, বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। আর আমাকে এত জোরাজুরি করবেন না প্লিজ। শুধু আপনি না, আমি কাউকেই বিয়ে করতে পারবো না। কেন? আমাকে মানতে কি সমস্যা? আমি কি তোমার যোগ্য না? তাহলে বলে দাও। আপনি কেন আমার অযোগ্য হবেন? আমি আপনার যোগ্য না। আপনার মতো মানুষের বউ হওয়া আমার মতো মেয়ের যোগ্য না। তাই বলছে আমাকে ভুলে যান। দেখো সুমাইয়া, আমি তোমাকে ভালোবেসেছি। আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, কোনো মেয়ের দিকে তাকাইনি। তোমাকে আমার ভালো লেগেছে। তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে বিয়ে করব, এটা যেভাবে হোক। এটা বলে ওমর কান্না করতে করতে জান্নাতকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এদিকে সুমাইয়া তার সেই জায়গায় বসে কান্না করতে থাকে আর বলতে থাকে, সুমাইয়া, আমাকে ক্ষমা করে দেবে অমর। আমিও তোমাকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু আমার এই অপূর্ণ জীবনে তোমাকে জড়াতে চাই না। হয়তো তুমি আমাকে মেনে নেবে আমার সব কিছু জানার পরেও, কিন্তু এই সমাজ আমাকে মানবে না, পরিবার আমাকে মানবে না। কোনো দিন তোমার পরিবারকে না কেউ আমার মতো মেয়েকে মানবে না। তারপর সুমাইয়া সেখান থেকে উঠে ওর গাড়িতে গিয়ে বসে। তারপর গাড়ি চালাতে শুরু করে এবং সে বাড়িতে চলে যায়। আর ওইদিকে ওমর তার বাড়িতে যায়, গিয়ে কিছু না বলে তার মায়ের সামনে দিয়ে ওর রুমে চলে যায় কান্না করতে করতে। তখনই ওমরের মা জান্নাতকে জিজ্ঞেস করে। ওমরের মা অবাক হয়ে ওমরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর জান্নাতকে দেখে জান্নাতকে ডাক দিল। তারপর বলল, ও এই জান্নাত, ওমরের কি হয়েছে? ও কান্না কেন করছে? আমি তো কখনো এইভাবে দেখিনি ওকে কান্না করতে। আসলে মা, ভাইয়া সুমাইয়া ম্যামকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, তো তিনি রাজি হয়নি। পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে যে আমার ওমরকে ভালোবাসতে পারবে না, আমার ছেলেকে পছন্দ করে না? আমিও সেই মেয়েকে দেখতে চাই। মা প্লিজ, তুমি রাগ করো না। প্রথম অবস্থায় তো কেউই বলে রাজি হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইয়া ম্যামকে অনেক ভালোবাসে, তো রাজি না হওয়াতে অনেক কষ্ট পাইছে। তাই বলে আমার ছেলেকে এইভাবে কষ্ট দিবে? আমি কখনোই মানতে পারবো না এটা। মা প্লিজ, তুমি শান্ত হও। আমি ভাইয়ার কাছে যাচ্ছি ভাইয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি খাবার রেডি করো, আমরা দুজন একসাথে আসছি। তারপরে ওমরের মা কিচেনে যায় খাবার আনতে। আর ওইদিকে জান্নাত গেলে ওমরের রুমের দিকে দরজায় নক করতে লাগলো আর ডাকতে লাগলো, ভাইয়া দরজা খুলো প্লিজ। এভাবে মন খারাপ করে থাকলে কিছু হবে না। তুমি কি
আচ্ছা সমস্যা নেই, বল কি শুনি। আসলে ভাইয়া কিভাবে যে বলি। এই তোকে বলতে বলছি, তুই বলবি কিনা বল। এমনিতে আরো খারাপ লাগতেছে, তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া তোমাকে আগেই বলেছিলাম সুমাইয়া ম্যাডাম যে ওনাকে দেখতে একটু বয়স্ক বয়স্ক লাগে। আসলে হ্যাঁ বলেছিলি তো, এখন কি হয়েছে? সুমাইয়া ম্যাডামের অনেক আগেই একটা বিয়ে হয়েছে, কিন্তু ওনার স্বামী মারা গেছে। উনি একজন বিধবা মহিলা। তোমার মনে আছে বাংলাদেশের অমুক একজন মাওলানা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? আলেমের স্ত্রী হচ্ছেন সুমাইয়া ম্যাম। আচ্ছা, ওমর এই কথা শোনার পরে মনে হলো ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ আমরা কখনোই জানতেই পারিনি যে সুমাইয়ার আগে একটা বিয়ে হয়েছিল। তারপর ওমর জান্নাতকে বলল, আচ্ছা বোন, আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না কিছু। ঠিক আছে ভাইয়া, কিন্তু নিজের কোনো ক্ষতি করবে না। এদিকে ওমর তার রুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলতে লাগলো, ছি ওমর ছি, শেষ পর্যন্ত তুই কিনা একজন বিধবা মেয়েকে ভালোবাসলি। তোর তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, তুই যে মেয়েকে বিয়ে করবি ওর জীবনে প্রথম পুরুষ হবি তুই, ওই মেয়েকে প্রথম স্পর্শ করবি তুই, আর কারো অধিকার থাকবে না। প্রথম তুই ওর কপালে চুমু দিবি, কিন্তু এত বড় একটা ভুল তুই কিভাবে করলি? ওই মেয়ের প্রথম ভালোবাসা হবি তুই, সেও হবে তোর প্রথম ভালোবাসা। এগুলো বলে সে নিজেকে দোষারোপ করতে লাগলো, কি করে এত বড় একটা ভুল করলো। কিন্তু এখন তো সে চাইলেও সুমাইয়াকে ছেড়ে দিতে পারবে না, কারণ সে সুমাইয়াকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। তারপরে ওমর আয়নার সাথে মাথাটা লাগিয়ে বলতে থাকে, শেষমেশ কিনা আমি একটা বিধবা মেয়েকে ভালোবাসলাম। শিট শিট, এখন এখন চাইলেও তাকে আর ছেড়ে দিতে পারবো না, কারণ সে আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। যদি আমি তাকে মাঝ রাস্তা থেকে ছেড়ে চলে যাই, তাহলে সময়ের প্রতি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে, যখনও হতে দেব না। আমি জানি সে বিধবা হোক আর যাই হোক, আমি তার সাথে অনেক ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। তারপর ওমর কিছু একটা ভেবে চিন্তা করে মুচকি হেসে ঠান্ডা মাথায় ঘুমিয়ে যায়। পরের দিন সে তার বাবার সাথে দোকানে যায়। দুই বাপ ছেলে মিলে দোকানদারি করতেছে। যখন মাদ্রাসার ছুটির সময় হয়, তখন ওমর তার বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন, তখন আমার বয়স ছিল 21 বছর। আম্মাজান খাদিজাতুল কোবরার বয়স ছিল 36 বছর। আচ্ছা যাই হোক, আমরা দুটোই ধরে নিলাম, বাকি যা আল্লাহ ভালো জানেন। তবে 15 বছর বয়সের ডিফারেন্স ছিল, এটা অনেক আলেমদের একমত আছে। এরপরও যদি কোনো জ্ঞানী মানুষ আমার এই গল্পটা শুনে থাকেন, পুরো বিষয়টা কমেন্ট বক্সে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ।
এবার চলুন গল্পে আসি। ওমর আচ্ছা, এই বিষয়ে অনেক বর্ণনা আসে, বাকিটা আল্লাহ ভালো জানেন। কিন্তু বয়স এত বড় ছিলেন ওনার স্ত্রী, এটা তো সত্য তাই না? ওনার স্ত্রী কিন্তু তুমি হয়তো এটা জানো না, আমার দুইটা মেয়ে সন্তানও আছে। বড় মেয়েটার বয়স 10 বছর, ছোট মেয়েটার বয়স 7 বছর। এবার বলো, পারবে বিয়ে করতে? আমি জানি দুই বাচ্চা সহ তুমি কখনোই আমাকে বিয়ে করতে পারবে না, তাই আমি তোমাকে সব সময় এড়িয়ে চলি। যদি বলি তাও আমি তোমাকে পারবো বিয়ে করতে। আমি তোমার দুই মেয়ের বাবা হতে চাই, এরা আমার পরিচয় বড় হবে, সবাই জানবে এই দুই মেয়ের বাবা আমি। প্লিজ অমর, বিশ্বাস করো, এই সমাজে এগুলো কখনো মানবে না, সবাই খারাপ চোখে দেখবে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। কোন সমাজের কথা বলছো তুমি? একদিন না খেয়ে থাকলে সমাজ আমাকে দেখবে? সুস্থ হয়ে পড়ে থাকলে সেই সমাজ আমাকে কোনোদিনও দেখবে? সেই সমাজকে আমাদের কোনোদিন চিকিৎসা করাবে? কোনোটাই করবে না। তাহলে সেই সমাজের ভয়ে কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব? সমাজ না হয় বাদ দিলাম, কিন্তু তোমার পরিবার কখনো মানবে না। তারা তো প্রথম অবস্থায় না করে দেবে। কি আমার পরিবারের বিষয়ে কিছুই জানো না? কেমন পরিবারের সন্তান আমি? যদি আমি এই কাজটা করতে পারি, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করবে। আমি মারা যাওয়ার পরে আমার বাবা মা আমাকে অনেক বিয়ে দেওয়ার চেষ্টা করে। 50 বছর বয়সী বয়স্ক লোক এসেছিল আমাকে বিয়ে করতে, কিন্তু আমি নাকচ করে দেখি, রাজি হইনি। আজ তোমার মতো এত কম বয়সে একটা ছেলে আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু অমর, আমি আর সংসার করতে চাই না। বাকি জীবনটা এই মেয়ে দুটোকে নিয়েই কাটিয়ে দিব। প্লিজ তুমি আমার কাছে আর প্রপোজাল নিয়ে এসো না। ওমর কান্না করতে করতে বলল, কেন? আমাকে ভালোবাসতে সমস্যা কি? আমাকে বিয়ে করতে সমস্যা কি? আমার অপরাধটা কি বলবে আমাকে? প্লিজ সুমাইয়া বলো। আর কিছু না বলে দৌড়ে কান্না করতে করতে ওর গাড়িতে গিয়ে বসে। ওর গাড়ির স্টিয়ারিং এ মাথা ঠেকে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও অমর, আমি কেন জানি তোমার কথায় রাজি হতে পারছি না, কেন জানি বলতে পারছি না। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই, বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমি আর পারছি না, বলতে পারছি না। আচ্ছা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সুমাইয়ার যদি গাড়ি থাকে তাহলে ওই দিন কেন সে বাসে করে মাদ্রাসায় দিকে যায়? দেখুন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে সুমাইয়া ওমর কেমন মানুষ সেটা পরীক্ষা করার জন্য বাসে উঠেছিল। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন সুমাইয়ার পরিবারের বিষয়ে কিছু বলি। সুমাইয়া আসলে কে? সুমাইয়া বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা একজন অনেক বড় মাওলানা আর তার মাও একজন মাদ্রাসার শিক্ষিকা। বর্তমানে তিনি অবসরে আছেন। খুব ধনী পরিবারের মেয়ে সুমাইয়া, এবং তার স্বামী ছিলেন অনেক বড় একজন মাওলানা, আর তিনি এতিম ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল, গাড়ি বাড়ি সব কিছুই আছে। যেহেতু তার স্বামীর কেউ নাই, তাই গাড়ি অ্যাক্সিডেন্টে করে মারা যাওয়ার পর সুমাইয়া সব কিছুর মালিক হয়। আর সুমাইয়ার দুটি মেয়ে সন্তান আছে। বড় মেয়েটির নাম হাফসা আর ছোট মেয়েটির নাম হাবিবা। এইদিকে ওমর মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে সে সোজা নিজের রুমে চলে যায়। এই খাটের মধ্যে হেলান দিয়ে চোখগুলো বন্ধ করে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পর জান্নাত সেই রুমে আসে, এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ম্যাডাম কি রাজি হয়নি? সুমাইয়ার যে দুইটা মেয়ে সন্তান আছে তুই আমাকে বলিস নাই কেন? আসলে ভাইয়া, আমি সবকিছুই জানতাম, কিন্তু তোমার মন মানসিকতা ভালো না, এই কারণে আমি কিছু বলিনি। এখন কি তুমি এগুলো জানার পরে ম্যাডামকে বিয়ে করবে? হ্যাঁ আমি করব, আমি সুমাইয়াকে বিয়ে করব। আমি ওই দুইটা মেয়ে আমার পরিচয় বড় হবে। কি বলছো তুমি? সবকিছু ভেবেচিন্তে বলছো তো? এই সমাজটা কিন্তু ভালো না। ভাইয়া যা করবে ভেবেচিন্তে করবে। কেন, তোর কোনো আপত্তি আসে এতে? আর কেন আপত্তি থাকবে? তুমি যদি এই কাজটা করো তাহলে এটা অনেক ভালো কাজ, কিন্তু এই সমাজের মানুষের মুখ বন্ধ করবে কি করে? সমাজের মানুষকে আমি সামাল দেব, সেটা নিয়ে
চিন্তা নাই। এখন বাবা মাকে যেভাবে বোঝাতে হবে জানি না ওনারা রাজি হবে কিনা। আচ্ছা, রাতে বাবা বাড়িতে আসুক, তারপর এই বিষয়ে কথা বলবো বাবার সাথে। তারপর ওমর এবং জান্নাত তাদের বাবা আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আর ওইদিকে সুমাইয়া খাটের মধ্যে উপুর হয়ে শুয়ে কান্না করতেছে। তখন তার মেয়ে হাফসা এসে জিজ্ঞাসা করে, কি হলো মা, তুমি কান্না করছো কেন? প্রতিদিন তুমি এভাবে কেন কান্না করো? কি হয়েছে তোমার? না মা, আমার কিছু হয়নি। তোমার আব্বুর কথা মনে পড়ছে তো তাই। তোমার ছোট বোন হাবিবা কোথায়? সে ঘুমিয়ে আছে। কিন্তু সত্যি কি তুমি আব্বুর জন্য কান্না, নাকি ওই আঙ্কেলটার জন্য যার ছবি তোমার মোবাইলের ওয়ালপেপারে আছে প্রায় অনেক দিন ধরে? দেখো, তুমি এখনো ছোট আছো। তুমি বড়দের মাঝখানে আসবে না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। জানো মা, ওই আঙ্কেলটা না খুব ভালো। একদিন আমাদের মাদ্রাসার পাশেই যে একটা এতিমখানা আছে সেখানে দেখেছিলাম ওই আঙ্কেলটা চাল ডাল বিভিন্ন রকমের খাবার ট্রাকে করে নিয়ে এসেছিল। এমনকি সবাইকে জামা কাপড় পর্যন্ত দিয়েছে। আসলে রে মা, মানুষটা সত্যি অনেক ভালো, কিন্তু তাই আমি বারবার সেই মানুষটাকে কষ্ট দিচ্ছি। চাইলেও তাকে কষ্ট না দিয়ে থাকতে পারছি না। তাহলে তুমি আঙ্কেলকে বিয়ে করে ফেলো, তাহলে আমরা দুই বোন ওনাকে আব্বু বলেই ডাকতে পারবো। এই কথাটা শোনার পর সুমাইয়া তার মেয়েকে বুকের সাথে শক্ত করে জাপটে ধরে আর বলতে থাকে, মারে, এই সমাজটা অনেক খারাপ। সমাজে চাইলেও মানুষকে কোনো ভালো কাজ করতে পারে না। আমার ইচ্ছে করে তোদের একটা সুন্দর পরিচয় হোক, তোদের একটা বাবার পরিচয় হোক, কিন্তু এই সমাজটা হতে দেয় না। কে? আর ওইদিকে ওমরের বাড়িতে ওমরের বাবা বাড়িতে আসে। তখন ওমর এবং তার বাবা মায়ের কাছে, ওমর এবং জান্নাত তার বাবা মায়ের কাছে গিয়ে দেখে ওনারা দুজন সোফাতে বসে কথা বলছে। তখনই ওমরের বাবা বলে ওঠেন, কি রে, তুই একটা কাজের কথা বলে সে বিষয়ে কথা বলছি আপনাকে। আমি জানি আপনি রাজি হবেন কিনা, তারপরও আপনাকে বলতে হবে, যেহেতু আপনি আমার বাবা, আপনার জানার অধিকার আছে। তা কি বলবি? তোর বাবাকে বল, উনি সব কিছু সমাধান করে দিবেন। আচ্ছা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে সোজা সাপটা বল। বাবা, আমি আপনাকে কি বলছি আপনি মনোযোগ দিয়ে শোনেন। অমুক একজন মাওলানা 5 বছর আগে মারা গিয়েছিল। তো ওনার স্ত্রীর 2টা মেয়ে আছে। যেহেতু তিনি এখনো বিয়ে করেননি, তাই আমি ওনার স্ত্রীকে বিয়ে করতে চাই এবং ওই 2টা মেয়েকে আমার সন্তানের পরিচয়ে বড় করতে চাই। এই বিষয়ে আপনি কি বলেন?